দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়েছে, যার মূল কারণ সমুদ্রপথে আধিপত্য ও জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ। আমেরিকার হামলায় ইরানের ক্ষয়ক্ষতি হলো ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে থাকা দেশগুলো যেমন কুয়েত হামলা চালাচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও বাব আল মান্দেব প্রণালী অবরুদ্ধ করে ইরানকে সহায়তা করছে। ইরান নিজেকে বিজয়ী মনে করলেও মূল যে বিষয়টি সেটি হলো যে তারা মনে করছে আমেরিকার উপর বড় অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করতে তারা পারছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব তারা কমাতে চাইছে। কিন্তু ইরানের মূল সমস্যা যেটি সেটি হলো দেশটিতে মুদ্রাস্ফীতি চরম সীমায় পৌঁছেছে এবং জনজীবন বিপর্যস্ত। এছাড়া গালফ দেশগুলোতে তারা ক্রমাগত হামলা চালাচ্ছে। এখন এই দেশগুলো যদি একজোট হয়ে ইসরায়েল এবং আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে বাধ্য হয়, যেটি ইরানের জন্য একেবারেই বুমেরাং হতে পারে। ভিন্ন মত অবশ্যই আছে, কারণ ইরান সম্প্রতি জর্ডানে আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। আপাত দৃষ্টিতে এটি অদ্ভুত মনে হলেও ইরানের কৌশলগত হিসেব অনুযায়ী একটি নিয়ন্ত্রিত সংঘাত, অর্থাৎ কয়দিন পরপর সংঘাত যদি চালানো হয়, সম্পূর্ণ যুদ্ধবিরতির চেয়ে এটি তাদের জন্য বেশি লাভজনক হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। অন্যদিকে আমেরিকার সমস্যা শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে নিরস্ত্র করা সম্ভব হচ্ছে না। ইরানের পারমাণবিক কেন্দ্রে যদি হামলা চালানো হয় তাহলে সংকট আরও জটিল হবে। স্থলপথে সেনা পাঠানো হলে এটি আমেরিকান সরকারের জন্য অত্যন্ত ঝুঁকি ও ব্যয়বহুল হবে। এই অবস্থায় বিভিন্ন সংস্থা জরিপ পরিচালনা করছে। সেই জরিপগুলো বলছে অধিকাংশ আমেরিকান মনে করছেন যে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়া অর্থহীন এবং এই যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর জনসমর্থন আরও কমছে। প্রায় 2/3 আমেরিকান, অর্থাৎ 66% মনে করছেন এই যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত হয়নি। মাত্র 28% আমেরিকান ট্রাম্পের ইরান নীতি সমর্থন করছেন এবং ট্রাম্পের সার্বিক জনসমর্থন এখন কমে 33% নেমেছে। এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যেও এই যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। আলোচনার সুযোগ রয়েছে অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্ল্যান্সের নিয়োগ নিয়ে রিপাবলিকানরা কি ভাবছেন এবং একই সঙ্গে কেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICCর উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের এত গোসা, এটির পিছনে কি কাজ করছে, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে সহজ একটা অঙ্ক জানতে চাই। সেটা হলো, আমরা তো আমেরিকান ইস্যুগুলো নিয়ে অনেক আলোচনা করি, ইরানের বিষয়টি নিয়ে জানতে চাই। ইরান কি বুঝে শুনেই যুদ্ধটা পরিচালনা করছে নাকি তারা রিয়েক্ট করছে? কোনটা, মানে এটি কি যুদ্ধ নিয়ন্ত্রণ লাগাম যেটি আমরা বলি সেটি কি ইরানের হাতে আছে নাকি আমেরিকা অ্যাক্ট করছে, ইরান রিয়েক্ট করছে? আমার মনে হয় শেষেরটা ঠিক। যেটুকু আমরা দেখেছি এই পর্যন্ত, যে আমেরিকা অ্যাটাক করেছে, তারা রিয়্যাক্ট করেছে। কিন্তু হিস্টোরিক্যালি যদি দেখি, ইরানের যে অবস্থা, ইরানের তেলের ব্যবসা এবং অন্য এসে যে রকম রেস্ট্রিকশনস এবং যেরকম মানে বাধাগুলো পড়েছে, তাতে যে কোনো সময় ইরান যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এবং সেটা আমরা দেখেছি যে যুদ্ধের ভেতরে যেরকম ভাবে আমেরিকা এবং ইসরায়েলের পৃথিবীর দুটো বড় শক্তিকে যেভাবে তারা ম্যানেজ করেছে, যেভাবে তারা প্রতিবাদ করেছে, যেভাবে তারা ফেস করেছে, এবং সাধারণ লোকের যে পাবলিক ওপিনিয়নটা তাদের সাথে রাখতে পেরেছে, এটা একটা বড় রকম ফ্যাক্টর বলে আমার মনে হয়। এখন ইরান পৃথিবীতে যুদ্ধে কেউই যেতে চায় না, আমেরিকাও যেতে চায় না, ইসরায়েলও যেতে চায় না, কেউ যেতে চায় না, কারণ যুদ্ধ সবার জন্য ক্ষতিকর। যুদ্ধ লস, যুদ্ধে কিছু গেইন হয় যখন আপনি একটা জায়গা, একটা দেশ, একটা অংশ জমি দখল করলেন, সেখানে যা কিছু সম্পত্তি, যা কিছু ব্যবসা বাণিজ্য, হয়তো আপনি ভেনেজুয়েলায় আমরা দেখেছি যে ভেনেজুয়েলার তেল আমেরিকা এখন নিয়ে নিয়েছে। অন্য ক্যারিবিয়ানে অন্য জায়গায় আমরা দেখছি যে অন্য জায়গায় যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় দখল করার একটা টেন্ডেন্সি থাকে এবং সেখান থেকে প্রফিট করার টেন্ডেন্সি থাকে।
কিন্তু এখানে এই যুদ্ধে আমেরিকা যে আরম্ভ করেছে যুদ্ধ ইরানের বিরুদ্ধে, তারা কি প্রফিট করছে এখনো পর্যন্ত কোনো একটা পরিষ্কার পিকচার আমরা দেখতে পাই না। একই রকম ভাবে ইরান এই যুদ্ধে এসে প্রথম দিকে যেভাবে যে প্রফিট কিছুটা করছিল, অর্থাৎ তারা তো সারা পৃথিবীর মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার থেকে বাইরে পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা আবার ফিরে এসছে এবং প্রতিদিন আমরা ইরানকে রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, খবর, ইন্টারনেট, মানে সব জায়গায় বোঝায় ইরান 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 আমরা দেখছি, যেটা ইরান চাচ্ছিল। এবং শুধু তাই না, একই সাথে ইরান যেটা পাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এবং চায়না এবং সারা পৃথিবীর সাহায্য এবং পাবলিক ওপিনিয়নের সাহায্য। এই যে বিভিন্ন ফ্যাক্টরগুলো যুদ্ধের ভেতরে কাজ করছে, এটা নিয়ে আমি আগে বলেছি যে এটা যুদ্ধ কেউই জয়ী হয় না, এবং আমেরিকাও জয়ী হবে না, ইরানও জয়ী হবে না। এখানে জয়ী জি, আপনার সংযোগটি কোনো কারণে আটকে গিয়েছে, আমরা অপেক্ষা করছি। জনাব আবেদিন, আপনার কাছে একটু শুনি, যে বিষয়টি নিয়ে প্রফেসর ডক্টর শফিকুর রহমানের কাছে প্রশ্ন করেছিলাম। ইরান কাজটি করছে, কিন্তু তারা পুরো মধ্যপ্রাচ্যকে যেভাবে অশান্ত করে তুলছে, এখন যদি পাল্টা হিসেবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো উল্টো আমেরিকা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে শুরু করে, কারণ তাদের অস্তিত্বের সংকট, তাদের জাতীয় নিরাপত্তার সংকট, সেটি যদি করে, সেটি কি ইরানের জন্য ভালো কোনো ফল আনবে? ধন্যবাদ। প্রফেসর সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যে যুদ্ধ সমাধান নয় এবং যুদ্ধ আসলে কোনো গেইন করার কিছু থাকে না, এবং ইরান আমেরিকা বর্তমান সময়ে যে যুদ্ধে লিপ্ত, এই যুদ্ধ প্রথমত আমেরিকার জন্য যে এটি একটি রং ডিসিশন ছিল, এবং এটা একটি আনপপুলার ওয়ার, যেটি আমরা আগেও যুদ্ধ দেখেছি। প্রেসিডেন্ট বুশ ইরাকের সাথে যুদ্ধ করেছিলেন, তখন তারা যেভাবে যুদ্ধের ঘটনাগুলোকে সেল করতে পেরেছিল, যে এক মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পেরেছিল যে যে ইরাকের কাছে ওয়াপন আছে, মাস ডিস্ট্রাকশন আছে, এই জিনিসটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসলে সেল করতে পারেনি, মানে এই ধরনের কোনো কিছু। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন, আমেরিকা অ্যাক্ট করেছে, আমেরিকা অ্যান্ড ইসরায়েল এবং ইরান রিয়েক্ট করেছে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। তো বর্তমান সময়ে যেটি চলছে সেটি হচ্ছে যে ইরান এই 5 মাসের যুদ্ধে এখনো কিন্তু শীত ধারা করে তারা টিকে আছে, এটা হলো তাদের জন্য বড় পাওয়া। এবং আমরা যে প্রতিদিন ইরানকে আলাপ করছি, সারা বিশ্ব যে ইরানকে ইরানকে ইরান বলে স্লোগান দিচ্ছে, এর পিছনে যে তাদের একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। মনস্তাত্ত্বিক কারণ হলো যুদ্ধের প্রথম দিনে তারা তাদের শীর্ষ নেতা থেকে শুরু করে 50 জন শীর্ষ নেতা, সর্বোচ্চ নেতা থেকে শুরু করে 50 জন শীর্ষ নেতা এবং অনেক স্ট্রাকচার প্রথম দিনেই কিন্তু হারিয়ে ফেলেছে, এবং তারা 3-4 ঘন্টার মধ্যে রিয়েক্ট করার পরে যেভাবে একটা পাল্টা সমীকরণ তৈরি করতে পেরেছে, এটা কিন্তু ইরানের জন্য একটা বিশাল বিষয়। আমরা যদি গত 3-4 দিন আগের বিষয়টি লক্ষ্য করি, আগে আমেরিকা সবসময় আগে আক্রমণ করত। 3-4 দিন পূর্বে আমরা যেটা দেখলাম যে আমেরিকা 3-4 দিনের জন্য কোনো মানে অ্যাকশন নেয়নি, ইরানও অ্যাকশন নেয়নি। হঠাৎ করে ইরান কিন্তু জর্ডানে আক্রমণ করে বসলো। তার কারণ হচ্ছে বছরে ইরান জেনে ফেলেছে যে যদিও তারা যুদ্ধে নেই বা মানে অ্যাকশন করছে না আমেরিকা, কিন্তু অনতিবিলম্বেই তারা আবার তৈরি হচ্ছে। যখন তারা এই বিষয়টি বুঝতে পেরেছে, তারা কিন্তু সাথে সাথে জর্দানে আক্রমণ করলো। এবং ইরানের নিকটতম সময়ের মধ্যে যে আক্রমণগুলো, এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ইরান কিন্তু কোনো পাবলিকের উপর আক্রমণ করছে না, বরঞ্চ ইরান স্ট্রাকচার গুলো, যেখানে আমেরিকার বেস আছে, যেখানে আমেরিকার বিমানগুলো হ্যাং করা হয়, যেখানে তাদের স্টোরেজ আছে, ফুয়েলিং ট্যাঙ্ক গুলো আছে, রিফুয়েলিং ব্যবস্থাগুলো আছে, এইসব জায়গায় অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি আমেরিকাকে উইক করার জন্য যুদ্ধে, কারণ ইরান যদি 1-on-1 যুদ্ধ করে ডেফিনেটলি আমেরিকার সাথে পারবে না, এটা একটা
মানে অনিবার্য কথা, কিন্তু পলিসিগত দিক থেকে ইরান যেটি করছে সেটা হলো তাদের অস্তিত্বের জন্য। এবং তারা যেটা করছে সেটা হলো আহ, তারা জানে যে এইভাবেই একমাত্র আমেরিকার সাথে টিকে থাকতে পারবে, না হয় দুটি বিশ্ব মানে দুটি আণবিক শক্তিধর দেশের সাথে তারা সরাসরি যুদ্ধ করছে। এবং গত 3-4 দিন ধরে যেটি হচ্ছে সেটা হলো শুধু এটা আর আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ নাই। এই যুদ্ধটা কিন্তু পুরা মধ্যপ্রাচ্যে কিন্তু এটি ছড়িয়ে গেছে, যেখানে সৌদি আরব ইনভলভ হয়ে গেছে, আহ, কাতার, কুয়েত ইনভলভ হয়ে গেছে, আহ, এই দিক থেকে সিরিয়ার একটা গোষ্ঠী ইনভলভ হয়ে গেছে, ইয়েমেন সরাসরি ইনভলভ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম যুদ্ধটা যেভাবে শুরু হয়েছিল, যুদ্ধটা আর সেই জায়গায় নাই। এখন পুরো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে আসলে এটার আমাদেরকে পে প্রাইস করতে হইতেছে। ইট ডাজন্ট ম্যাটার আপনি বাংলাদেশে, ইন্ডিয়ায়, পাকিস্তানে অথবা ইয়েমেনে অথবা আমেরিকায়, প্রত্যেকের কিন্তু গায়ে লাগতেছে। আমরা যখন তেল কিনতে যাই আমরা হয়তো ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট পাচ্ছি, আমরা যখন গ্রোসারি কিনতে যাই ইম্প্যাক্ট পাচ্ছি, তেমনি ভাবে বাংলাদেশও পাচ্ছে, তেমনি ভাবে পাকিস্তান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সবাই পাচ্ছে। এখন আপনার পয়েন্ট হচ্ছে যে যদি ইরান যেভাবে শুরু করছে, এটা যদি এর প্রেক্ষিতে কিন্তু দুটি বিষয় আছে, আমি জানি না আলাপ করার সুযোগ হবে কিনা। দুটি বিষয়, একটি হলো যুদ্ধের যে সমীকরণ আসলে কার্বনিক কি তা তো বলা যাচ্ছে না। এখন ইরান যদি মনে করে যে আমরা যখন অন্যান্য দেশগুলো যারা বেইমানি করতেছে, আমরা মনে করি মধ্যপ্রাচ্য আমাদেরকে ইরানকে সাপোর্ট করার কথা, সে জায়গায় আমেরিকাকে সাপোর্ট করছে, এই বেইমানদেরকে তাদের দৃষ্টিতে শায়েস্তা করার জন্য আমাদের এছাড়া কোনো গত্যন্তর নাই। এবং কিন্তু তারা একটা জিনিস শুরুতেই বলছে, যেই সব দেশগুলো থেকে আমাদের উপরে আক্রমণ হবে, তাদের ল্যান্ড, তাদের কোনো স্থাপনা ব্যবহার করে সবগুলোই কিন্তু তাদের টার্গেটে পরিণত হবে। ইরান কিন্তু এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করছে। এখন রিস্কের যে বিষয়টা, এই রিস্কটা হয়তো ইরানের পক্ষে যদি বা ইরান যদি চিন্তা করে থাকে, এই রিস্কটা যদি তারা না নিয়ে থাকে, যে তারা যদি আক্রমণ না করে, তারা জানে একটা বিরাট রিস্ক হতে পারে। যেমন অলরেডি সৌদি আরবের সাথে আমেরিকা একটা পারমাণবিক চুক্তি করে ফেলছে, যেটি যদিও বলা হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ড ইস্যুতে আটকে সামরিক আছে। চুক্তি না, আব্রাহাম অ্যাকর্ডের আওতায়, কিন্তু একটা সামরিক চুক্তি করে ফেলছে। যদি এইভাবে রিফ্লেক্ট করে অন্যান্য দেশগুলো, তাহলে ডেফিনেটলি এটা ইরানের জন্য বাড়বে সামনের দিনে। জনাব আবেদিন, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আপনাদের আলোচনা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আছেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট জনাল আবেদিন। আমরা প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে একটু শুনি, সেটি হলো বিবিসির একটি বিশ্লেষণ পড়ছিলাম, তারা বলছে যে ইরান মনে করছে যুদ্ধবিরতি নয়, যুদ্ধ থেমে যাওয়া নয়, এই থেমে থেমে যুদ্ধ চালিয়ে যাওয়াটাতেই তাদের লাভ। তারা নানা ইকুয়েশন বের করে বলছে যে যদি একটা চুক্তিতে বসতে হয়, তাদের শর্তগুলো আমেরিকাকে মানাতে হয়, তাহলে তারা মনে করছে থেমে থেমে কয়দিন পর পর যে যুদ্ধটা তারা চালাচ্ছে, এটিতেই তাদের লাভ। কেন? মিউট করা আছেন আপনি, জি আপনি মিউট করা আছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু আগে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইরানের যে অবস্থা, ইরানের আইসোলেটেড হয়ে গেছিল, কিন্তু তারপরে ইরান আস্তে আস্তে এই যুদ্ধের থ্রুতে সারা পৃথিবীতে তাদের নাম এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এশিয়া, রাশিয়া, আমেরিকার সাউথ আমেরিকা এবং ইউরোপের সাথে এবং চায়নার সাথে আবার তারা নতুন করে যে রেস্ট্রিকশনগুলো, যে রকম মানে ইম্পোজিশন করেছিল জাতিসংঘ এবং আমেরিকা, সেগুলো ভেঙে তারা একটা নর্মাল লাইফে চলে আসার একটা সম্ভাবনা দেখছে এখন এই যুদ্ধের মাধ্যমে। এই জন্য যুদ্ধটাকে তারা একটা মিনস হিসেবে ব্যবহার করছে ফর ফিউচার তাদের ডেভেলপমেন্ট। এখন এটা করতে গিয়ে তাদের কতটুকু করতে পারবে, কতটুকু সাকসেসফুল হবে, কারণ তাদের প্রতিদিন প্রায় $400 মিলিয়ন মতন খরচ হয় এই যুদ্ধের জন্য, $400 মিলিয়ন। এখন
ইকোনমি আমরা জানিও যে তেলের ব্যবসা আছে, তেলের বিভিন্ন জায়গায় ব্যবসা করে চায়নার সাথে করে ভারতের সাথে বা ইউরোপের সাথে তারা সাউথ আমেরিকার সাথে টিকে থাকতে পারবে হবে, যেটা খোমেনির সময় এবং আমরা গত এই 40-50 বছরে যেটা দেখেছি যে তারা ভেতরে ইন্টারনালি অনেক অনেক ডেভেলপ করেছে। এই যে ডেভেলপ করার যে শক্তি এবং সামর্থ্য, এই যে জনগণের যে স্কিল ডেভেলপ করেছে, যেটা পৃথিবীর অন্য অন্য দেশ ছাড়াও তারা নিজেদের উপরে ইন্ডিপেন্ডেন্ট একটা মডেল ডেভেলপ করছিল। এখানে একটা দুটো পয়েন্ট আমি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে একটু আগে জয়নুল আবেদিন সাহেব বলেছেন যে খোমেনির সময় খোমেনি বিভিন্ন লিডারকে মেরে ফেলেছে এবং 40-50 জন মেইন লিডার, আর্মি হেড, আর্মি চিফ, এয়ারফোর্স, নেভি, সব জায়গায় এবং পলিটিক্যাল লিডারকে মেরে ফেলেছে। এখানে একটা এই যুদ্ধ শুরু হওয়ার আগে একটা অপোজিশনাল গ্রুপ কিন্তু ইরানের ভেতরে ডেভেলপ করেছিল। সেই অপোজিশনাল গ্রুপটাকে খোমেনি এবং সেই ইরানের গভর্নমেন্ট ওটাকে বাধা দিয়ে এমনভাবে কর্নার করে ফেলেছিল এবং গোলাগুলি করে কিছু লোককে, কিছু মেয়েকে, কিছু ছেলেকে মেরেছিল। তারা এই হিজাব বাদ দিয়ে এগিয়ে এসেছিল যে আমরা আর মেয়েদের স্বাধীনতা চাই, আমরা হিজাব পরবো না, আমরা বিভিন্ন রকম রাজনৈতিক, পলিটিক্যাল, কালচারাল স্বাধীনতা চাই। এখন এই যে একটা গ্রুপ এবং অপোজিশনাল মাইন্ড ইরানের মধ্যে রয়েছে, এখনো কিন্তু এটা আছে, এটা যে নাই তা না, কিন্তু এটা কিভাবে রিয়াক্ট করবে এবং কিভাবে এটা এগিয়ে আসবে আমরা এখনো জানি না। এবং আমেরিকা এবং ইউরোপ, ইসরায়েল এটাকে কিভাবে ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে, কিন্তু এই 5 মাসে যেটা হয়েছে যে তারা একেবারে মানে কোণঠাসা হয়ে গেছে যুদ্ধের কারণে, তাদের কোনো ভূমিকা থাকছে না। এটি একটি ইরানের লাভ হয়েছে। ইরানের আরো কিছু লাভ হচ্ছে এই যুদ্ধ চললে, মানে যদি যুদ্ধবিরতি হয় তাহলে তো সবাই অবাধে তেল রপ্তানি করবে, তেলের ব্যবসা করবে, কিন্তু ইরানের উপর স্যাংশন আছে। আবার হরমুজটা তো ওপেন করে দিতে হবে যুদ্ধবিরতি হলে, তারা চাইছে না সেটি ওপেন করতে। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু তার চেয়েও যেটা হয়েছে সেটা হচ্ছে রাশিয়া এবং চায়নার সাথে তাদের একটা এক্সট্রা অর্ডিনারি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডেভেলপ করেছে। এবং আমরা শুনছি যে চায়না নাকি 400 মিসাইল পাঠিয়েছে এবং অন্য অন্য রাশিয়া নাকি বিভিন্ন রকম ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে। এই যে একটা রাজনৈতিক, পলিটিক্যাল এবং ওয়ারের ভেতরে যে একটা সম্পর্ক ডেভেলপ করে ফেলেছে ইরান, এবং এটা যদি তারা মেনটেন করতে পারে তাহলে ইরান মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইমার্জ করবে কিছুদিনের মধ্যে। এটি হয়তো ইরানের হিসেবের মধ্যে আছে, তারা তাদের যে ছক কষছে তার মধ্যে হয়তো প্রফেসর ডক্টর শফিকুর রহমান যেটি বলেছেন এটি হিসেব করে ইরান এগুচ্ছে। জনাব আবেদিন, আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে এই যুদ্ধকে কেন্দ্র করে কিংবা আভ্যন্তরীণ নানা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এতটাই কমছে যে সামনের মিডটার্ম নির্বাচনকে কেন্দ্র করে যে পোলগুলো হচ্ছে সেখানে বলা হচ্ছে কংগ্রেসে 8% বেশি জনপ্রিয়তা এগিয়ে আছে ডেমোক্রেটরা কেন এগিয়ে আছে? এটি কি নিজেদের কোনো কারণে, নাকি ট্রাম্পের ভুলের কারণে, রিপাবলিকানদের ভুলের কারণে ডেমোক্রেটরা এগিয়ে আছে, না নিজেদের যোগ্যতা এগিয়ে আছে? পোলগুলো বিশ্লেষণ করে একটু যদি বলেন। গত কয়েকদিনে 3টা পোল রিলিজ হয়েছে। একটা হচ্ছে সিএনএন পোল, আর একটা IROC পোল, এবং আরো একটা পোল, অল টুগেদার 3টা পোল রিলিজ করেছে। রয়টার্স একটা করেছে, এপি একটা করেছে, রয়টার একটা করেছে, এপি। তো এই সবগুলো পোলের কিন্তু যেটা আমরা দেখতে পাই পোলগুলো অ্যানালাইসিস করলে যে 8%, আপনি যেটা বলেছেন যে ডেমোক্রেট 100%-এর মধ্যে 8% ডেমোক্রেটদের মানে প্লাসে আছে, অর্থাৎ ডেমোক্রেটরা আগের তুলনায় অনেক ভালো করছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে 50% লোক আবার এটা মনে করে যে কোনো দলেই যথার্থ কাজ করছে না, সংসদে যারা আছে, মানে কংগ্রেসে যারা আছে, যথার্থভাবে কেউই কাজ করছে না। কিন্তু এরপরেও ডেমোক্রেটদের দিকে জনসাধারণের সমর্থনটা ঝুঁকে যাচ্ছে। তার কারণ হলো
এই যে দেখেন, এই যুদ্ধটা একটা বিরাট কারণ। মানুষ অর্থনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দেওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য এই স্লোগান দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। কিন্তু আজকে যে কোনো জিনিস একেবারে ওনার সময় ঠিক ইমিডিয়েট আগ থেকে শুরু করে আজকে যদি কম্পেয়ার করা হয়, প্রতিটি জিনিস 15% 20% কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং পুল এটাও সাজেস্ট করতেছে, 73% পুল পার্সেন্ট বলছে যে ইরান যদি নিউক্লিয়ারও বানাই ফেলে, তারা এটাকে কেয়ার করে না, ইকোনমিকে তারা যতটুকু কেয়ার করছে। ইটস এ মেসেজ। কিন্তু যেখানে আমেরিকান গভর্নমেন্ট চাচ্ছে বা অনেক গভর্নমেন্ট চাচ্ছে যে ইরান যাতে কোনো অবস্থায় নিউক্লিয়ারের অধিকারী হতে না পারে, এটাকে থামানোর জন্য এই যুদ্ধটা, সেই জায়গায় আমেরিকার জনগণ বলছে ঠিক যে তারা অর্থনৈতিকভাবে তারা যেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে, এইটা তাদের কাছে অতীব জরুরি। এটা কি মেসেজ দিচ্ছে? অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের ইনকাম, ইনফ্লেশনটা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে এটি কোনো অবস্থায় আর মানুষের ধারণ ক্ষমতার মধ্যে থাকতেছে না। এখন আমরা শুধু কেবল ডেমোক্রেটদের মধ্যে না, আমরা ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে যদি দেখি, সেখানেও প্রতি 10 জনের মধ্যে 7 জন কিন্তু ডেমোক্রেটদের সাথে অ্যালাইন করতেছে। তার কারণ কি? তার কারণ এই যে মানুষের অর্থনৈতিক মুক্তি। মানুষ চায় যে তারা যেটা ইনকাম করে সেটা দিয়ে অন্তত পক্ষে দুবেলা যাতে ঠিক মতো খেতে পারে, গাড়িটা নিয়ে বের হতে পারে, ফ্যামিলি নিয়ে একটা ছোট্ট ভ্যাকেশন করতে পারে। এই যে মানুষের মিনিমাম যে চাহিদাগুলো, তাদের ছেলে মেয়েগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইতে পারে, এই চাহিদার সাথে তাদের যে ইনকাম সেটার আর এখন সমন্বয় হচ্ছে না। প্রত্যেকেই অনেকটা ডেফিসিটে চলে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এটি শুধু অর্থনৈতিকভাবে যে মানুষকে পঙ্গু করে দিচ্ছে তা নয়। দেখেন, যদিও বলা হচ্ছে মাত্র 18 সার্ভিস মেম্বার এই পর্যন্ত আমেরিকা হারিয়েছে, 142 জন উন্ডেড হয়েছে, কিন্তু ইরান প্রুফ দিচ্ছে যে এর চাইতে অনেক অনেক বেশি আমেরিকান সোলজার কিন্তু মধ্যপ্রাচ্যে এই কয়েকদিনের যুদ্ধে কিন্তু আমেরিকা হারিয়েছে, এবং 1000-এর উপরে উন্ডেড। তো প্র্যাকটিক্যাল জিনিসটা তো আসলে কোনো গভর্নমেন্টই সত্যি কথা বলে না, এটা যুদ্ধকালীন সময়ের একটা স্ট্র্যাটেজি। কিন্তু মারা যাচ্ছে লোকজন, মারা যাচ্ছে লোকজন, পঙ্গু হচ্ছে, শুধু অর্থনৈতিক ভাবে না, শারীরিক ভাবে পঙ্গু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্ট করতেছে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে মানুষের যখন যুদ্ধ চলতে থাকে, তখন একটা দেশের অর্থনৈতিক যেভাবে গ্রো করার কথা সেভাবে তো গ্রো করে না, তার মধ্যে একটা বিশাল বাধার সৃষ্টি হচ্ছে। এবং সারা পৃথিবী কিন্তু এটা লক্ষ্য করছে। সারা পৃথিবী এর একটা খারাপ প্রভাব কিন্তু সারা পৃথিবীর মানুষের উপরে পড়ছে। তো বিভিন্ন দিক থেকে আমরা বিচার করলে দেখব যে বর্তমানে যে যুদ্ধটা, এবং বিষয়টা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু একটা অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় বলেই আমেরিকানরা 4 জনের মধ্যে 3 জন আমেরিকান সমর্থন করছে না। তো এই যে বিষয়টা, এটা একটা আরেকটা মনস্তাত্ত্বিক কারণ। আর প্রফেসর সাহেব যে কথাটা বলছিলেন যে ইরানের একটা পজিটিভ দিক হলো এই যুদ্ধে, যে যুদ্ধের শুরুতে যেহেতু তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে এবং অনেকগুলো লিডারকে তারা হারিয়েছে, এই জিনিসটা, এই বিষয়টা কিন্তু সারা ইরানিদেরকে কিন্তু রাস্তায় নামাই দেওয়ার জন্য এক করে ফেলছে। এটা ছিল মনস্তাত্ত্বিক ভাবে তারা কিন্তু ওখানে সেদিনই এগিয়ে গেছে। আমেরিকার প্রথম ভুল হলো তাদের সর্বোচ্চ নেতাকে হিট করা, এবং এমন অবস্থা দেখা দিয়েছে যে 2-1 জন ছাড়া আর কোনো লিডার নাই যাদের সাথে কথা বলা যাবে। তো একটা যুদ্ধ যখন শুরু হয়, সেখানে নেগোসিয়েশন করতে হয়, বিভিন্ন ধরনের যোগাযোগ ইন্টারনালি করতে হয়। আমরা যেটা গত 3-4 দিন আগে খবর পেলাম যে মার্কো রুবিও, যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, উনার টেলিফোন কল পর্যন্ত সৈয়দ আব্বাস আরাকচি, যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি রেসপন্ড করছেন না। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমেরিকার জন্য কোনো অবস্থায় সুফল বয়ে আনছে না। এবং এই অবস্থা থেকে যদি পরিত্রাণ না হয়, আমেরিকানরা যখন আগামী নভেম্বরে ভোট দিতে যাবে মধ্যবর্তী নির্বাচনে, সেখানে সেনেটে এবং কংগ্রেসে, এটার কিন্তু একটা ব্যাড ইমফ্যাক্ট এটা আমরা অনেকটা লক্ষ্য করছি। এবং ফলাফলটা
অনেকটা ডেমোক্রেট শিবিরে যেতে পারে। এবং আরেকটা বিষয় হলো যেটি পুল বলছে যে যাদের এইজ 18 to 35, এই এইজের যারা ভোটার আছেন তারা কিন্তু, যারা বর্তমান কংগ্রেসে আছে তাদের অনেকের কিন্তু তাদেরকে আনসিট করার জন্য চায়। তার কারণ কি? জি তার কারণ হচ্ছে ধন্যবাদ আপনাকে। none of প্রফেসর ডক্টর them are শফিকুর রহমানের doing কাছে enough. আমরা একটু শুনি তাহলে, মানে এই বিষয়টি নিয়ে আমরা একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমানের কাছে শুনি। সেটি হলো যে ফসল জমিতে প্রস্তুত আছে, কিন্তু ফসলটা তো ঘরে তুলতে হয়। এই দুরবস্থার রিপাবলিকানদের জনমত জরিপে যেটি, সেটি ঘরে তোলার জন্য খুব সংক্ষেপে শুনবো ডেমোক্রেটরা কতটা প্রস্তুত। কারণ জরিপ তো এটিও বলছে যে ডেমোক্রেটদের 60% মনে করে বর্তমান নেতৃত্ব দিয়ে হবে না, নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। ডেমোক্রেটরা কতটা প্রস্তুত আছে বলে আপনার কাছে মনে হয়? ডেমোক্র্যাটদের কতগুলো সমস্যা রয়েছে, কিন্তু ডেমোক্র্যাটরা আপনি একটু আগে যেটা বলেছেন যে এটা কি ট্রাম্পের মিস্টেক, নাকি এরা নিজেদের প্রোগ্রাম দিয়ে নিজেদের জনপ্রিয়তা। লিডারশিপ দিয়ে এগিয়ে আসছে? এখানে ট্রাম্পের বড় মিস্টেক আমরা জানি, আমরা দেখছি যে এই যুদ্ধ এবং যুদ্ধের পরে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলকে ইনভলভ করে যুদ্ধ করা। এটা আমেরিকার একটা কমপ্লিকেটেড ইস্যুর ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্প হাত দিয়েছে। আমেরিকার অর্থনীতি, আমেরিকার সামাজিক সোশ্যাল বিভিন্ন জিনিসের ভেতরে জুদের একটা বড় রকম ভূমিকা রয়েছে, এবং জুরা এখন ডিভাইডেড হয়ে গেছে। কোন দিকে যাবে, জুইশ কমিউনিটিরা কিভাবে হ্যান্ডেল করবে, আমরা নিউ ইয়র্কে দেখেছি, অন্য অন্য জায়গায় দেখেছি। এই যে লিডারশিপের গ্যাপটা রয়েছে এবং ট্রাম্পের যে একটার পর একটা মিস্টেক, ট্রাম্প আসার পর থেকে উনি যে তার পার্সোনাল ইন্টারেস্ট এবং পার্সোনাল প্রফিট এত প্রফিটের সামনে নিয়ে এসছেন যে দেশের প্রতি তার কোনো দায়িত্ব নেই, দেশের প্রতি তার কোনো কনসার্ন নেই। একটু আগে যে জয়নাল আবেদীন সাহেব বলেছেন যে ইকোনমির কথা, ফুডের কথা, ট্যাক্সের কথা, অন্য অন্য বিভিন্ন রকম যে সমস্যাগুলো প্রতিদিন সাধারণ মানুষ ফিল করছে, এটা ট্রাম্পের তার কোনো সিনারিওর ভেতরে, তার কোনো প্ল্যানের ভেতরে এটা যাচ্ছে না। কাজী এখানে ট্রাম্পের একটা বড় রকম মিস্টেক এবং ভুল রয়েছে, যে অ্যাডভান্টেজটা ডেমোক্র্যাটরা পাচ্ছে। শুধু তাই নয়, যেটা যদি এরা ইলেক্টেড হয়ে আসতে পারে, যদি মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্র্যাটরা এই যে 7%, 8%, 10%-এর ভোটে বিভিন্ন জায়গায় রয়েছে লিডারশিপ, মানে লিডিং রয়েছে, এখানে যদি সেনেট এবং হাউস দুটোই ক্যাপচার করতে পারে, যেটার একটা সম্ভাবনা রয়েছে, সেখানে তার ফলাফলটা কি হবে, তখন ডেমোক্র্যাটরা কি করতে পারবে? অত্যন্ত মেজর চেঞ্জ করতে পারবে। প্রথম চেঞ্জ হবে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট করতে পারলে, যদি হাউস এবং সেনেট তাদের সাথে থাকে, তাহলে তারা এটা করতে পারবে। এবং যদি করতে পারে ইমপিচমেন্ট, তাহলে একটা হিস্টোরিক্যাল মানে চেঞ্জ এবং পরিবর্তন, যে কে কোনো প্রেসিডেন্ট, কোনো পার্টি যদি তার ব্যক্তিগত স্বার্থের জন্য দেশকে, জনগণকে, দেশের বাজেটকে, দেশের ট্যাক্সকে ব্যবহার করে, তাহলে তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারে থাকার কোনো অধিকার নেই। ওকে, জি, এটি একটি ভয়ের বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, মধ্যবর্তী নির্বাচন। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আরেকটি ভয় অনেক বিশ্লেষকরা তুলে আনছেন, সেটি হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, আক্রমণ করছে, এর নেপথ্যে কি আছে বলে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তারা বলছেন যে একটা আতঙ্ক থেকে প্রেসিডেন্ট এটি করছেন। আপনার কাছে কি তাই মনে হয়? কিছুটা তো রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ উনি নিজে ব্যবসায়ী, এবং আমরা যেটা দেখেছি যে তার ব্যক্তিগত ফ্যামিলি ব্যবসা ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম করাপ্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেও তার কোনো দ্বিধা থাকে না। এটা একটা খুবই রকম একটা দুঃখজনক ব্যাপার আমেরিকার লিডারশিপে। আমেরিকার এই রকম প্রেসিডেন্ট আমার ইতিহাসে, আমি এখানে 46 বছর 47 বছর আমেরিকায়, আমরা দেখিনি কোনো সময় যে প্রেসিডেন্ট তার পার্সোনাল প্রফিটের জন্য এই পর্যায়ে যেতে পারে। উনি তার ছেলে, 2 ছেলে থেকে এবং তার জামাইকে নিয়ে বিভিন্ন বিশ্বের যে ব্যবসা বাণিজ্য করে আসছেন,
এবং তার ভেতরে যে করাপশনটা রয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ভূমিকাটা হচ্ছে যে তারা পলিটিক্যালি যখন লিডাররা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে করাপশন করে, তখন ওগুলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডিল করতে পারে। আমরা এই যে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ভয়, কোর্ট নিয়ে কথা বলছি, মানে কোর্ট অফ জাস্টিস না, আইসিসি, আইসিজে না। জি, আইসিজে যেটা হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিংবা সেটা যুদ্ধাপরাধ, অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে যে বিষয়গুলো উঠে আসছে যে অবৈধ ড্রোন হামলা, নৌকায় হামলা, ইরানি স্কুলে হামলা, তারপর সীমান্ত অবৈধভাবে শরণার্থী ফেরত পাঠানো, নির্যাতন, কিউবার উপর জ্বালানি অবরোধ, এগুলো এই বিষয়গুলো। ক্রিমিনাল ইন্টারন্যাশনাল কোর্টে এগিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্য তাকে মানে আমেরিকা তো সদস্য নয়, তাহলে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদি চায় কিছু করতে পারবে? ধরেন প্রেসিডেন্ট ক্ষমতা থেকে গেলেন, 2028-এর কথা বলছি, তারপর কি আইসিসি কিছু করতে পারবেন? আমেরিকা তো আইসিসি থেকে বেরিয়ে এসছে, হুম। ওরা তো এখন আমেরিকার মেম্বার নয়। হুম। এখন তারা যদি মানে অনেক আইন, যেমন ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে মানে ক্রিমিনাল হিসেবে ডিক্লেয়ার করেছে, কিন্তু অ্যাকশনে কতটুকু ভাবে কি করতে পারবে সেটার লেভেলকে তো তারা কোনো অ্যাকশনে যায় না, তারা জাজমেন্টটা দিয়ে দেয়, তারপর বিভিন্ন দেশকে বলে, বিশেষ করে জাতিসংঘের সিস্টেমের ভেতরে ছিল যেটা তারা অ্যাকশন নিত। কিন্তু জাতিসংঘ এখন এত কমপ্লিকেটেড এবং এত উইক হয়ে গেছে যে তার পক্ষে, জাতিসংঘের পক্ষে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। আমেরিকার এই বিশেষ করে ট্রাম্পের এই ভূমিকার এই 2 বছরে এবং তার আগের 4 বছরে, এখন এর পরের 2 বছরে কি হবে আমরা এখনো এটা নিয়ে খুব একটা পরিষ্কার পিকচার আমাদের কাছে নেই। আমাদের কাছে আমরা নেই। পরিষ্কার ভাবে কেউ আমি বলতে পারবো না অন্তত। জি, জনাব বিদিন, আপনি যদি আইসিসি ইস্যুতে কিছু যোগ করতে চান, তবে আপনার কাছে মূল প্রশ্নটি করে রাখি, সেটা হলো অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্ল্যান্সকে মনোনয়ন দেয়া নিয়ে এখন দেখা যাচ্ছে যে এর আগে পামবন্দিকে নিয়ে নানা নাটক হয়েছে, শেষ পর্যন্ত তাকে চলে যেতে হয়েছে। এখন টড ব্ল্যান্স একেবারে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি, তাকে অ্যাটর্নি জেনারেল করার চেষ্টা করা হচ্ছে। রিপাবলিকানরাই আপত্তি করছে, রিপাবলিকান সেনেটররাই গো ধরে আছে এবং তাদেরকেও ধমক দেওয়া হচ্ছে প্রেসিডেন্টের পক্ষ থেকে। পুরো হিসেব নিকাশটা, চিত্রটা কি? পুরো চিত্রটা হচ্ছে যে টম ব্ল্যান্স, যিনি আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল অ্যাটর্নি ছিল, এখন উনি অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছে এবং আমেরিকা মানে রিপাবলিকানদের উপর, রিপাবলিকান ইলেক্টেড কংগ্রেস মেম্বারদের উপরে অনেকটা উম্মা করে, গোসা করে প্রেসিডেন্ট ট্রাম্প ওনার মনোনয়নটা আপাতত স্থগিত রাখার জন্য চিন্তা ভাবনা করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে উনি বুঝতে পারছেন যে রিপাবলিকানদের মধ্যে বিশেষ করে 2 জন সেনেটর অত্যন্ত স্ট্রংলি এই আইডিয়াটাকে, এই টম ব্ল্যান্সকে অ্যাটর্নি জেনারেল করার ব্যাপারে আপত্তি তুলেছেন, যেহেতু $1.8 বিলিয়ন, যেটি ছিল এন্টি ওপেনাইজেশন বিল, এন্টি ওপেনাইজেশন যে ফান্ডটা, এই বিষয়ে। এবং আরেকটি যেটি জিনিস প্রফেসর সাহেব তুলে আনছেন, সেটি হচ্ছে যে পার্সোনাল গেইন, যেটা এই পজিশনে থাকলে কোনো রাষ্ট্রপ্রধানই, কোন পৃথিবীতে কোনো নজির নেই, কিন্তু উনি পার্সোনাল গেইনের ব্যাপারে উনার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা অতীতেও দেখেছি গত 4 বছর, এবং এখনো দেখছি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে উনি হয়তো এখন আশা করতেছে যে সেখানে ওনার নাম কি, যে সেনেটর, জি, জন কর্নিন এবং টম থিলিস তো হেরে গেছে, যার ফলে উনি আগামী বছর আর এবং জন কর্নিনও নির্বাচন করছেন না। তাহলে এই 2 জনকে যদি বাদ দিয়ে সেখানে যদি রিপাবলিকান উঠে আসে, দিস ইজ অনলি হোপ, উনি এখন ওয়ার্ক করতেছে। তো মুদ্রা কথা হচ্ছে যে হি ইজ ওয়েটিং, যে যদি তারা দুজনের মধ্যে কেউতে আসার সম্ভাবনা নেই, ওখান থেকে যারা উঠে আসবে তারা যদি টম ব্ল্যান্সকে সমর্থন করে, এবং সেই ক্ষেত্রে যদি ডেমোক্রেটরা প্রত্যাশিত যেই রেজাল্ট করার আসনগুলো না পায়, দেখছে সেটি যদি করতে না পারে, তাহলে হয়তো তার সেই আশা বাস্তবায়িত হবে। আর এতদিন পর্যন্ত টড ব্ল্যান্স অ্যাক্টিং ভারপ্রাপ্ত হিসেবেই থেকে যাবেন, অর্থাৎ ভারপ্রাপ্তর জন্য তো আর ফাংশনের মধ্যে কোনো ইয়ে হবে না, বরঞ্চ ওই নমিনেশনটাকে উইথড্র করে
উনি আপাতত টম ব্ল্যাঞ্চকে দিয়ে অ্যাজ এন অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ চালাতে পারবে। ওকে ওকে, আর যদি 1 মিনিট আপনি আইসিসির বিষয়ে কিছু বলতে চান। আইসিসির বিষয়টা হচ্ছে যে আইসিসির এটা অনেকটা সিম্বলিক, যেমন বেঞ্জামিন নেতানিয়াহু সহ অনেক লিডার সারা পৃথিবী প্রায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যদিও আমেরিকা আইসিসির মেম্বার না, বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। গেলে এই যে কোথাও যাওয়ার পরে, কোনো দেশে যাওয়ার পরে এবং ওনাকে যে ওয়েলকাম করা হচ্ছে না, এটা হচ্ছে একটি অনেকটা অপমান সূচক একটি বিষয়। আর আমরা যদি আইসিসির ব্যাপারে গত কয়েকদিন আগে মার্কো রুবিও একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে এই যে আইসিসি সহ অন্যান্য ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছে। তার কারণ হলো তার যুক্তি হচ্ছে যে যারা ইয়েতে মানে সীমান্তে পাহারা দিচ্ছে, যে অফিসাররা, বর্ডার পেট্রোল, তাদের উপরে বা এই যে আইসের যে বিষয়টি, এইসব মিলিয়ে যে অর্থাৎ এই যে বিষয়গুলো সব মিলিয়ে যে আইসিসি বা ইন্টারন্যাশনাল যে এগ্রিমেন্ট গুলো আছে হিউম্যান রাইটস, যেমন বিভিন্ন ইমিগ্রেশনও একটা হিউম্যান রাইটস এর একটা অন্তর্ভুক্তি একটা বিষয়। তো এইসব দিক থেকে এবং অ্যাসাইলেম, পলিটিক্যাল অ্যাসাইলেম, এই জিনিসগুলো যেহেতু করছে না, সেহেতু পুরো ব্যাপারটা হয়ে গেছে এখন অনেকটা নিজেকে সেভ করার অবস্থা, যে জন্য তারা ইন্টারন্যাশনাল যে এগ্রিমেন্ট গুলো এগুলোকে রেসপেক্ট করতে চাচ্ছে না, বা এগুলোর জন্য একটা মনস্তাত্ত্বিক নেগেটিভ একটা ইমফেক্ট যাতে হয় এই বিষয়টি তুলে আনার চেষ্টা করছে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং একই সাথে জয়নাল আবেদিন, আপনাদের মূল্যবান মতামত, সময় এবং আমাদের দর্শকদেরকে সমৃদ্ধ করার জন্য। দর্শক যারা দেখছিলেন এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।